আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সামষ্টিক অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। মূলধনের প্রান্তিক দক্ষতা মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল এমএসি ধারণটি ব্যাখ্যা করো, অথবা আন্ত আয় হার ইন্টারনাল রেট অফ রিটার্ন ধারণটি ব্যাখ্যা করো, অথবা এমইসি বা আইআরআর কিভাবে কাম্য বিনিয়োগ নির্ধারিত, আইআরআর দ্বারা কিভাবে কাম্য বিনিয়োগ নির্ধারিত হয় ব্যাখ্যা করো। আর তোমরা অবশ্যই জেনে থাকবে এমইসি এবং আইআরআর একই কথা। ওকে, আমরা শুরু করি। মূলধনের প্রান্তিক দক্ষতা এমইসি বা আন্ত আয় হার আইআরআর। ওকে, আমরা শুরুতেই সংজ্ঞা দিয়ে নিব যে অতিরিক্ত এক একক মূলধন নিয়োগের ফলে, প্রান্তিক বললে আমরা অতিরিক্ত শব্দটা বুঝি ইকোনমিক্সে। অতিরিক্ত এক একক মূলধন নিয়োগের ফলে যে অতিরিক্ত আয় প্রত্যাশা করা হয়, অতিরিক্ত এক একক মূলধন নিয়োগের ফলে যে অতিরিক্ত আয় প্রত্যাশা করা হয় তাকেই মূলধনের প্রান্তিক দক্ষতা এমএসি বা আন্ত আয় হার আইআরআর বলে। কি বলছি সংজ্ঞাটা? অতিরিক্ত এক একক মূলধন নিয়োগের ফলে, আমরা জানি মার্জিনাল শব্দ থাকলে ইকোনমিক্সে অতিরিক্ত শব্দটা আসে, তাই না? অতিরিক্ত এক একক কিন্তু অতিরিক্ত এক একক মূলধন নিয়োগের ফলে যে অতিরিক্ত আয় প্রত্যাশা করা হয় তাকে মূলধনের প্রান্তিক দক্ষতা এমইসি বা আন্ত আয় হার আইআরআর বলে। অন্যভাবে বলা যায় এমইসি বা আইআরআর হলো এমন একটি বাট্টার হার, অন্যভাবে বলা যায় এমইসি বা আইআরআর হলো এমন একটি বাট্টার হার যে হারে বাট্টা করলে মূলধনের চাহিদা দাম এবং যোগান দাম পরস্পর সমান হবে। আমি আবার বলি, এমইসি বা আইআরআর হলো এমন একটি বাট্টার হার যে হারে বাট্টা করলে মূলধনের চাহিদা দাম এবং যোগান দাম পরস্পর সমান হবে। আমি আমার ব্যাখ্যায় বারবার এমইসি এবং আইআরআর শব্দ উল্লেখ করতেছি। পরীক্ষায় তোমাদের যদি দেখো শুধু এমইসি আসছে তাহলে শুধু এমইসি বলবা, যদি দেখো আইআরআর আসছে তাহলে শুধু আইআরআর বলবা, যা আছে ওইটা বলবো, দুটো বলার প্রয়োজন নেই। ওকে, এরপর লিখবো আমরা যে নিম্নের সূত্রের সাহায্যে এমইসি বা আইআরআর নির্ণয় করা যায়। নিম্নের সূত্রের সাহায্যে এমইসি বা আইআরআর নির্ণয় করা যায়। সূত্র হচ্ছে সি সমান R1 1 প্লাস এর আর, R2 1 প্লাস এর আর তার হোল স্কয়ার, R3 1 প্লাস এর আর কিউব প্লাস আর এন 1 প্লাস এর r টু দি পাওয়ার n, যেখানে সি হচ্ছে প্রকল্প ব্যয় বলতে পারি আমরা, বা মূলধন ব্যয় বলতে পারি, বা মূল বিনিয়োগ ব্যয় বলতে পারি। আর এবিসি এর ক্ষেত্রে মূলত এটা মূলধন ব্যয় হয়ে থাকে। ওকে, R1 R2 R3 Rn হলো বিভিন্ন বছরের প্রত্যাশিত আয়, বিভিন্ন বছরের প্রত্যাশিত আয়। বিভিন্ন বছরের প্রত্যাশিত আয়। আর এই স্মল লেটার আর হচ্ছে এমইসি বা আইআরআর। যদিও তোমরা টিপিবি এনপিবি তে পড়ছো, আরটা হচ্ছে সুদের হার, বাট আমরা যখন এমইসি অথবা আইআরআর পড়বো তখন এই আরটা হচ্ছে এমইসি বা আইআরআর মনে রাখতে হবে কিন্তু। ওকে, আর এই ক্ষেত্রে সুদের হারকে তোমরা স্মল লেটার আই দ্বারা প্রকাশ করবা। তো আমরা পড়তে শুরুতে সংজ্ঞা দিব, সংজ্ঞা পরে সূত্র দিব। এখন এমইসি এর ক্ষেত্রে কোনো, এখানে কিন্তু আবার এটা ভাইবো না যে স্যার সূত্র তো এমইসি, সি দিয়ে কেন শুরু করলেন? হ্যাঁ, সি দিয়ে শুরু করলাম, সি দিয়ে শুরু করলে কোনো সমস্যা না, কারণ এখানে এমইসি অথবা আইআরআরটা হচ্ছে এই আরটা, এই আর এর মান বের করলে আমরা এমইসি বা আইআরআর পেয়ে যাব। এরপর লিখে নেব এমইসি এর ক্ষেত্রে কোনো, এমইসি অথবা আইআরআর এর ক্ষেত্রে কোনো প্রকল্প গ্রহণযোগ্য হবে যদি এমইসি বা যেটা আসে ওইটা লিখবো, আইআরআর গ্রেটার দেন সুদের হার হয়, সুদের হার।
স্মল লেটার আর দ্বারা প্রকাশ করতে পারো সুদের হার হয়। কি লিখলাম? এমইসি বা আইআরআর এর ক্ষেত্রে কোনো প্রকল্প গ্রহণযোগ্য হবে যদি এমইসি বা আইআরআর গ্রেটার দেন সুদের হার হয়। এখন যদি এমইসি আসে তাহলে এমইসি গ্রেটার দেন সুদের হার, আইআরআর থাকলে আইআরআর গ্রেটার দেন সুদের হার হয়। প্রথমে আমরা সংজ্ঞা দিব, দুই ধরনের সংজ্ঞা শিখেছি তোমাদের, এরপর আমরা সূত্র দিব, এরপর কিভাবে গ্রহণযোগ্য হয় ওইটা দিব। এরপর লিখবো নিম্ন একটি উদাহরণের সাহায্যে এমইসি বা আইআরআর ব্যাখ্যা করা হলো। নিম্ন একটি উদাহরণের সাহায্যে এমইসি বা আইআরআর ব্যাখ্যা করা হলো। তো উদাহরণটা লিখবা, ধরি, আর আমি যে উদাহরণটা দিব এই উদাহরণটা তোমরা একই ভাবে টিপিবি এনপিবি তেও দিতে পারো। ধরি কোন প্রকল্পের মূলধন ব্যয় 20,000 টাকা, প্রকল্পের মেয়াদ 1 বছর। ধরি কোন প্রকল্পের মূলধন 20,000 টাকা, প্রকল্পের মেয়াদ 1 বছর, প্রকল্পটি হতে প্রত্যাশিত আয়, প্রকল্পটি হতে প্রত্যাশিত আয় 28,000 টাকা। ধরি কোন প্রকল্পের মূলধন 20,000 টাকা, প্রকল্পের মেয়াদ 1 বছর, প্রকল্পটি হতে প্রত্যাশিত আয় 28,000 টাকা, বাজারে চলতি সুদের হার 5%। ব্যাস, এখন আমরা লিখবো এমইসি বা আইআরআর। এখন তোমার পরীক্ষায় যেটা আসে তোমরা ওটি দিবা। আইআরআর এর ভিত্তিতে প্রকল্পটির গ্রহণযোগ্যতা যাচাই করা হলো। ধরি কোন প্রকল্পের মূলধন ব্যয় 20,000 টাকা, প্রকল্পের মেয়াদ 1 বছর, প্রকল্পটিতে প্রত্যাশিত আয় 28,000 টাকা, বাজারে চলতি সুদের হার 5%। এমইসি বা আইআরআর ভিত্তিতে প্রকল্পটির গ্রহণযোগ্যতা যাচাই করা হলো। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে লিখে দেব যে আমরা জানি এমইসি বা আইআরআর নির্ণয়ের সূত্র অনুসারে এমইসি বা আইআরআর নির্ণয়ের সূত্র অনুসারে সি সমান 1+r। যেহেতু প্রকল্পের মেয়াদ 1 বছর, যদি প্রকল্পের মেয়াদ 2 বছর হইতো তাহলে আমরা লিখতাম r1+r²। যদি 3 বছর হইতো তাহলে লিখতাম r3 1+r3। যেহেতু 1 বছর তাহলে এখানে 1 লাগে না, শুধু r/1+r দেব। বা সি হচ্ছে মূলধন ব্যয় 20,000 টাকা, আর হচ্ছে প্রত্যাশিত আয় 28,000 টাকা। এখন আর গুণ করবা 20,000 আর 28,000, এই হচ্ছে 20,000। আমরা যেহেতু আর এর বের করবো, আর এর যে অংশটা আছে সেটা বাম পাশে রাখবো, বাকিগুলো সব ডানে নিয়ে যাব। বা 20,000 এখানে হচ্ছে 8,000, বা আর সমান 8,000 ভাগ করব 20,000 কে
তাহলে 8,000-কে 20,000 দ্বারা ভাগ করলে কি আসে দেখো, 0.440, বা আমি যদি শতকরায় নিই তাহলে 100 দ্বারা গুণ করলে 40% দিব আমরা। ঠিক আছে, কোন সংখ্যার সাথে পার্সেন্ট দিতে গেলে ওই সংখ্যাকে 100 দ্বারা গুণ করতে হয়। তাহলে 0.40 সাথে 100 গুণ করলে সেটা 40%। তাহলে আমরা লিখতে পারি যে অতএব এমইসি বা আইআরআর হচ্ছে 40%। ওকে, এখন প্রকল্পের গ্রহণযোগ্যতা যাচাই করবো আমরা কিভাবে। আমার বাজারের সুদের হার কত, 5%, আর এমইসি আমার মূলধন কত, 40%। 100 টাকায় ব্যাংকে দিতে হয় 105 টাকা, আর এই 100 টাকা দ্বারা আমি উপার্জন করতে পারি 140 টাকা। 100 টাকা মূল টাকা এবং ব্যাংকের লাভ দিতে হয় 5 টাকা, তাহলে 100 টাকায় ব্যাংকের সুদে আসলে ব্যাংকের দিতে হয় 105 টাকা। আর ওই 100 টাকা নিয়ে আমি ব্যবসা করলে আমি যেটা পাই সেটা 40% লাভ পাই, অর্থাৎ আমার কাছে আসে 100 টাকা ব্যবসায় খাটালে আমার কাছে আসে 140 টাকা। তাহলে আমি ব্যাংকের দিব 105 টাকা, আমার কাছে আসছে 140 টাকা, তারপর আমার কাছে থাকে 35 টাকা থাকে, অর্থাৎ বেশি থাকে। ব্যাংকের সুদ আসলে লাভ দেওয়ার পরেও, মূল টাকা এবং লাভ দেওয়ার পরেও আমার কাছে আর 35 টাকা বেশি থাকে। সো আমি এই ধরনের ব্যবসা করব, এই ধরনের ঋণ নিব। তো এমইসিটা যদি সুদের হার থেকে বেশি হয় তাহলে প্রকল্প গ্রহণযোগ্য হবে, যেটা আমি পূর্বে লিখেছি। লিখে দিব যেহেতু এমইসি বা আইআরআর যেটা আসে ওইটা লিখবো তোমরা, এমইসি আসলে এমইসি, আইআরআর গ্রেটার দেন সুদের হার, সেহেতু প্রকল্পটি গ্রহণযোগ্য বা মেশিন ক্রয় করা লাভজনক। গ্রহণযোগ্য। ব্যাস, আশা করি সবাই বুঝতে পেরেছ। তো পরীক্ষা দিতে আসা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। প্রথম সংজ্ঞা দিবা, সংজ্ঞা পরে সূত্র দিবা, সূত্র পরে এই উদাহরণ দিয়ে আমরা বিষয়টা ব্যাখ্যা করবো। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।